হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমরা জেন অস্টিনের বিখ্যাত নোবেল প্রাইড অ্যান্ড প্রিজুডিস, এই প্রাইড অ্যান্ড প্রিজুডিস থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে কথা বলবো। কোশ্চেনটি হচ্ছে, ডিসকাস দ্য থিম অফ লাভ অ্যান্ড ম্যারেজ ইন জেন অস্টিন প্রাইড অ্যান্ড প্রিজুডিস। অর্থাৎ এই কোশ্চেনটি নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে আমি তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করতে চাই, সেটি হচ্ছে কোশ্চেনের অ্যান্সার তোমরা দুইভাবে লিখতে পারবে। কেউ যদি টপিক সেন্টেন্স আউট করে অর্থাৎ টপিক সেন্টেন্স ভিত্তিক লেখে তাহলে হবে, অথবা কেউ যদি এভাবে লেখে পয়েন্ট আউট করে তাহলে হবে, নো প্রবলেম। তো আমরা পয়েন্ট আউট করে কোশ্চেনগুলো লিখবো, ঠিক আছে? অর্থাৎ এই লেকচারে আমরা পয়েন্ট ভিত্তিক আলোচনা করব। তো পয়েন্ট ভিত্তিক আলোচনা করার জন্য প্রত্যেকটা কোশ্চেনে প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিতে হয়। তো ইন্ট্রোডাকশন তোমরা তোমাদের মতো করে দিবে। আর তোমরা এই কোশ্চেনটার নোট পাওয়ার জন্য আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, অথবা আমাদের যে ওয়েবসাইট আছে www.literaturexpress.com, এখানে তোমরা ভিজিট করে এই নোটটি পড়ে আসতে পারো, নো প্রবলেম। তো গাইস, আমরা এই কোশ্চেনটার ইন্ট্রোডাকশন এভাবে দিব। প্রাইড অ্যান্ড প্রিজুডিস জন অস্টিনের একটি বিখ্যাত নোবেল, যেটা লেখা হয়েছে 1797 সালে এবং প্রকাশ করা হয়েছে 1813 সালে। তো এই নোভেলটাতে জেন অস্টিন দুইটা বিষয়কে স্যাটিয়ার করেছেন, অর্থাৎ ক্রিটিসাইজ করেছেন, লাভ এবং ম্যারেজকে। তদানীন্তনকালে অর্থাৎ তদানীন্তন ইংল্যান্ডের লাভ এবং ম্যারেজকে এই নোভেলটার মাধ্যমে স্যাটিয়ার করেছেন। অর্থাৎ এই নোভেলটার মূল যে থিম, সেই থিম হচ্ছে লাভ অ্যান্ড ম্যারেজ। তো এইভাবে তোমরা একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিবে, ঠিক আছে? তো গাইস, এই কোশ্চেনটার জন্য আমরা প্রথমে যে পয়েন্টটা দিব সেটা হচ্ছে লাভ অ্যান্ড ম্যারেজ বেসড অন ইকোনমি, অর্থাৎ অর্থনীতির ওপর বা ফিনান্সিয়াল সিকিউরের ওপর লাভ এবং ম্যারেজ ডিপেন্ডেন্ট। তো এই পয়েন্টটাকে জেন অস্টিন কিভাবে প্রমাণ করেছে? তো আমরা যদি এই নোভেলটাতে দুইটা ক্যারেক্টারের দিকে তাকাই তাহলে কিন্তু এই পয়েন্টটা একদম প্রুভ হয়ে যাবে। তো প্রথম ক্যারেক্টার হচ্ছে মিস্টার কলিন্স, আর আরেকটা ক্যারেক্টার হচ্ছে শার্লট লুকাস। তো শার্লট লুকাস মিস্টার কলিন্সকে বিয়ে করে। মিস্টার কলিন্স ব্যানেট ফ্যামিলিতে আসে একমাত্র বিয়ে করার উদ্দেশ্যে। মিস্টার কলিন্স এটা ভাবে যে সে ব্যানেট সিস্টারদের অর্থাৎ ব্যানেট ফ্যামিলির যে 5টা মেয়ে আছে, এই 5টা মেয়ের মধ্যে যে কোনো একটা মেয়েকে সে বিয়ে করবে এবং সেখান থেকে আবার ইংল্যান্ডে চলে যাবে। তো এর জন্য প্রথমে সে জেনকে প্রপোজ করতে চায়। তো যখন মিস্টার কলিন্স জেনকে প্রপোজ করবে তখন মিসেস ব্যানেট মিস্টার কলিন্সকে বলে যে তুমি জেনকে প্রপোজ করো না, বা জেনকে তুমি বিয়ে করতে চেও না। জেনের বিয়ে ইতিমধ্যে মিস্টার বিংলে নামক একজন ধনী ব্যক্তির সাথে ঠিক হয়ে গেছে, ওর সাথে অর্থাৎ মিস্টার বিংলের সাথে জেনের বিয়ে হবে। তো তুমি জেনকে প্রপোজ করো না। তো এখানে মিস্টার কলিন্স কি করে? মিস্টার কলিন্স তখন জেনকে প্রপোজ না করে তার অ্যাট্রাকশনটা এলিজাবেথের দিকে দেয়। এলিজাবেথ হচ্ছে অর্থাৎ ব্যানেট ফ্যামিলির দ্বিতীয় মেয়ে, এই নোভেলটার প্রোটাগনিস্ট। তো এলিজাবেথকে যখন কলিন্স প্রপোজ করে, ইনস্ট্যান্টলি এলিজাবেথ কি করে? প্রপোজটা রিজেক্ট করে দেয়। তো এখানেও কিন্তু মিস্টার কলিন্স রিজেক্টেড হলো। এরপরে মিস্টার কলিন্স কি করে? সে এলিজাবেথের বান্ধবী শার্লট লুকাসকে বিয়ের প্রস্তাব দেয়। তো যখন কলিন্স শার্লট লুকাসকে বিয়ের প্রস্তাব দেয়, শার্লট লুকাস কোনো হেজিটেট ফিল না করে সাথে সাথে এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয়। কেন অ্যাকসেপ্ট করে নেয়? কারণ শার্লট লুকাস জানে যে আমি যদি এর সাথে বিয়ে হই তাহলে আমি ফিনান্সিয়ালি একটা সিকিউর পাবো, একটা নিরাপত্তা পাবো, আমার কোনো খাওয়া পড়া থাকার কোনো চিন্তা হবে না, অর্থাৎ ইভেন সমাজে আমার একটা নাম ডাক থাকবে। এই কারণে কিন্তু এই শার্লট লুকাস মিস্টার কলিন্সকে বিয়ে করতে রাজি হয়ে যায় এক চান্সে। তো এটার মাধ্যমে এটা প্রকাশ হচ্ছে লাভ অ্যান্ড ম্যারেজ বেসড অন ইকোনমি। এই থিমটা কিন্তু অর্থাৎ এই পয়েন্টটা কিন্তু এখানে প্রুভ হয়ে যায় খুব সুন্দরভাবে। ওকে, তো এই কোশ্চেনটার জন্য নেক্সট আমরা যে পয়েন্টটা দিব সেটা হচ্ছে লাভ অ্যান্ড ম্যারেজ বেসড অন ফিজিক্যাল অ্যাট্রাকশন, অর্থাৎ শারীরিক সৌন্দর্যের উপর লাভ অ্যান্ড ম্যারেজ নির্ভর করে। তো গাইস, তোমাদেরকে একটা কথা বলি, এই পয়েন্টগুলো অর্থাৎ এইগুলোর মাধ্যমে কিন্তু জেন অস্টিন তদানীন্তনকালে ইংল্যান্ডের লাভ এবং ম্যারেজকে কিন্তু ক্রিটিসাইজ করতেছে। ওকে, তো লাভ অ্যান্ড ম্যারেজ বেসড অন ফিজিক্যাল অ্যাট্রাকশন, তো এই পয়েন্টটাকে আমরা কিভাবে প্রুভ করব? তো সেম এই পয়েন্টটাকে প্রুভ করার জন্য আমরা যদি দুইটা ক্যারেক্টারের দিকে তাকাই, ক্যারেক্টার হচ্ছে জর্জ উইকহাম এবং ব্যানেট ফ্যামিলির সবচেয়ে ছোট মেয়ে লিডিয়া ব্যানেট। তো
আমরা যদি দেখি যে জর্জ উইকহাম কিন্তু ফিজিক্যালি একদম অ্যাট্রাক্টেড একটা পারসন, অর্থাৎ খুব হ্যান্ডসাম এবং জেন্টেলম্যান, যে কেউ তাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলবে। ঠিক সেভাবেই লিডিয়া ব্যানেট কিন্তু এই জর্জ উইকহামকে পছন্দ করে ফেলে। তো এই ফিজিক্যাল অ্যাট্রাকশনের জন্য লিডিয়া ব্যানেট তার পবিত্রতা হারাতেও কোনো দ্বিধাবোধ করে না। এই উপন্যাসের শেষে আমরা দেখতে পাই দেখি যে লিডিয়া উইকহামের সাথে পালিয়ে গিয়েছে। তো এই পালিয়ে যাওয়ার ফলে কি হয়, ব্যানেট ফ্যামিলির একটু সম্মানের ঘাটতি হয়, অর্থাৎ সমাজের কাছে তারা নিচু হয়ে যায় এবং অবশেষে তারা কিন্তু বিয়ে করে। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে লাভ অ্যান্ড ম্যারেজ বেসড অন ফিজিক্যাল অ্যাট্রাকশন, অর্থাৎ এইটার মাধ্যমে এই পয়েন্টটা কিন্তু খুব সুন্দরভাবে প্রমাণ হচ্ছে। তো যখন হচ্ছে যে জর্জ উইকহাম এবং লিডিয়া বিয়ে করার পর কিন্তু তারা পারিবারিক জীবনে মোটেও খুশি না বা মোটেও সুখী না, সাংসারিক জীবনে তাদের অলওয়েজ অশান্তি লেগেই থাকে। তো যাই হোক, এই ধরনের বিয়ে কিন্তু করা যাবে না, অর্থাৎ ফিজিক্যাল অ্যাট্রাকশন বা শারীরিক সৌন্দর্য দেখে বিয়ে করা যাবে না। বিয়ে করতে হবে লাভ এবং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে। তো গাইস, এই কোশ্চেনটাকে ডেভেলপ করার জন্য আমরা নেক্সট যে পয়েন্টটা দিব সেটা হচ্ছে প্রাইড ইজ হার্মফুল টু লাভ অ্যান্ড ম্যারেজ, অর্থাৎ অহংকার ক্ষতিকর বিবাহ এবং ভালোবাসার ক্ষেত্রে। এই পয়েন্টটাকে আমরা কিভাবে প্রুভ করব? তো এটার জন্য আমরা যখন দেখি, অর্থাৎ এই উপন্যাসের শুরুতে আমরা দেখতে পাই যে মেরিটনে একটা বল অর্থাৎ সোশ্যাল গ্যাদারিং হচ্ছে। এই গ্যাদারিংয়ে ডার্সি অর্থাৎ মিস্টার ফিটজউইলিয়াম ডার্সি কিন্তু তার অহংকারী যে মনোভাব, এই অহংকার মনোভাবটা প্রকাশ করে। কিভাবে? যখন এই বলে অর্থাৎ ডার্সির বন্ধু মিস্টার বিংলে এবং জেন ড্যান্স করছিল, তখন ডার্সি নিশ্চুপভাবে বসেছিল। তো বিংলে যখন ডার্সিকে বলে, ডার্সি তুমিও কারোর সাথে ড্যান্স করো, তখন বলে যে না, আমি কারোর সাথে ড্যান্স করতে চাই না। তখন বিংলে কি করে, এলিজাবেথকে দেখিয়ে দিয়ে বলে, দেখো ডার্সি কত সুন্দর একটা মেয়ে, তুমি এর সাথে না হয় ড্যান্স করো। তো এইখানে ডার্সি কি করে, ডার্সি তার অহংকারটাকে প্রকাশ করে। সে কি বলে, সে বলে she is tolerable but not handsome enough to tempt me, অর্থাৎ সে সুন্দর কিন্তু আমাকে আকৃষ্ট করার মতো এতটা সুন্দর না। তো এই কথাটা কিন্তু এলিজাবেথ শুনে ফেলে। তো এলিজাবেথ যখন এই কথাটা শুনতে পায়, তখন ডার্সির প্রতি এলিজাবেথের কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন পড়ে, অর্থাৎ এলিজাবেথ খুব দ্রুতই সিদ্ধান্ত নিয়ে ফেলে যে ডার্সি একজন অহংকারী ব্যক্তি। তো এটার মাধ্যমে প্রমাণ হয়ে যাচ্ছে যে প্রাইড অর্থাৎ অহংকার ভালোবাসা এবং বিবাহের ক্ষেত্রে খুবই হার্মফুল। তো এখানে কি ঘটলো যে নায়ক নায়িকার ফার্স্ট ইমপ্রেশন ব্যাড ইমপ্রেশনে পরিণত হয়ে গেল। যাই হোক, এই কোশ্চেনটাকে আরো সুন্দরভাবে করার জন্য নেক্সট যে পয়েন্টটা আমরা দিব সেই পয়েন্টটি হচ্ছে প্যাশনেট অ্যান্ড কম্প্যাশনেট, অর্থাৎ প্রত্যেকটা ভালোবাসার জন্য প্যাশনেট এবং কম্প্যাশনেট দরকার। প্রত্যেকটা কাপলের ভালোবাসার জন্য প্যাশনেট এবং কম্প্যাশনেট দুইটাই দরকার। তো আমরা এই উপন্যাসে দুইটা কাপল দেখতে পাই যাদের মধ্যে প্যাশনেট এবং কম্প্যাশনেট দুইটাই আছে। তো এখানে আমরা জেন এবং মিস্টার বিংলে এক কাপল, আরেকটা কাপল দেখতে পাই মিস্টার ডার্সি এবং এলিজাবেথ, যে এই নাটকটার নায়ক এবং নায়িকা। তো এদের মধ্যে প্যাশনেট এবং কম্প্যাশনেট এই দুইটাই কিন্তু উপস্থিত আছে। কিভাবে? আমরা কিন্তু এই নোভেলটার শুরুতে দেখি যে মিস্টার ডার্সি এবং এলিজাবেথ এদের মধ্যে প্রাইড আর প্রেজুডাইস এই দুইটা জিনিস কিন্তু উপস্থিত আছে। অর্থাৎ এখানে মিস্টার ডার্সি একটা প্রাউডফুল বা অহংকারী ব্যক্তি, আর এলিজাবেথ এ প্রেজুডাইস বেসড, অর্থাৎ এই সিদ্ধান্ত খুব দ্রুতই নেয়। যাই হোক, এখানে এলিজাবেথ ডার্সিকে প্রথম দিকে ভুল বুঝে থাকে, কিন্তু অর্থাৎ এই উপন্যাসের শেষের দিকে আমরা কি দেখি যে তাদের মধ্যে একটা গভীর ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়ে যায়, অর্থাৎ তাদের মধ্যে প্যাশনেট এবং কম্প্যাশনেট দুটাই কিন্তু প্রেজেন্ট আমরা দেখতে পাই। তো এটা আমরা বলতে পারি যে রিয়েল লাভ এবং হ্যাপি ম্যারেজের জন্য প্যাশনেট এবং কম্প্যাশনেট এই দুইটা জিনিস থাকা খুবই জরুরি, অতীব জরুরি। ওকে, তো এই কোশ্চেনটার জন্য আমরা নেক্সট যে পয়েন্ট দেব সেটা হচ্ছে লাভ অ্যান্ড ম্যারেজ বেসড অন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এই পয়েন্টটাকে আমরা কিভাবে প্রুভ করব যে ভালোবাসা এবং বিয়ের জন্য মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দরকার। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকে তাহলে পারিবারিক জীবনে কিন্তু সফল বা আনন্দ প্লেজুর এগুলো পাওয়া কিন্তু সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়।
ঠিক আছে। তো এই উপন্যাসে জেন অস্টিন কিন্তু সাইলেন্টলি একটা রিভলভ করেছে, একটি ইশারা দিয়েছে। কিভাবে? এই যে লাভ এবং ম্যারেজকে স্যাটায়ার করার মাধ্যমে। তো যখন বিয়ে এবং ভালোবাসা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হবে, তখনই কিন্তু সম্ভব পরিবারে বা ফ্যামিলিতে সুখ আসার। তো এখানে আমরা দেখি যে জেন এবং মিস্টার বিংলে এরা একে অপরকে বিয়ে করে, আর এদের বিবাহটা হয় ভালোবাসার উপর ভিত্তি করে, অর্থাৎ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর উপর ভিত্তি করে। এবং মিস্টার ডার্সি এবং এলিজাবেথ এদের বিয়েটাও হয় মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর উপর ভিত্তি করে। কিন্তু এই যে লিডিয়া এবং জর্জ উইকহাম এদের বিয়ে কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর উপর ভিত্তি করে হয় না, অর্থাৎ ফিজিক্যাল অ্যাট্রাকশনের উপর ভিত্তি করে হয়। তো ফিজিক্যাল অ্যাট্রাকশনের উপর ভিত্তি করে হওয়ার কারণে এরা কিন্তু পারিবারিক জীবনে ততটা সুখী নয়, ওকে, বা এরা আর্থিক দিক দিয়েও অনেকটা অশান্তির মধ্যে থাকে। তো যাই হোক, এইভাবে যে লাভ অ্যান্ড ম্যারেজ বেসড অন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এই পয়েন্টটাকে কিন্তু আমরা প্রুভ করতে পারি। তো এইভাবে যদি তোমরা এই কয়েকটা পয়েন্ট সুন্দরভাবে ব্যাখ্যা করে দাও, তাহলে এই কোশ্চিনটার অ্যান্সার হয়ে যাবে। সবশেষে তোমরা একটা কনক্লুশন দিবে, কনক্লুশন অবশ্যই নিজেদের মতো করে লিখবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয়, এই কোশ্চিনটার যদি তোমরা নোট কালেক্ট করতে চাও, তাহলে তোমরা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে, অর্থাৎ পিআরসি ফাউন্ডেশনের যে অফিসিয়াল নাম্বার রয়েছে ওই নাম্বারে তোমরা কল করার মাধ্যমে এই নোটটি কালেক্ট করতে পারো। আরও একটা বিষয়, এই নোটটিকে পড়ার জন্য তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.literaturexpress.com ভিজিট করেও কিন্তু সেখান থেকে তোমরা এই নোটটা পড়ে আসতে পারো, ওকে। তো গাইস, এই ছিল আজকে আমাদের আলোচনা। আশা করি এই কোশ্চিনটা সম্পর্কে তোমাদের কনসেপশন পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।